বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পার্টিসিপল। এটা প্রেজেন্টেড হচ্ছে মুন্নাস ইংলিশ ক্লাব থেকে। তো পার্টিসিপল নিয়ে আজকে আলোচনা আমাদের। প্রথমত পার্টিসিপল ভালোভাবে বুঝতে গেলে একটি বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থান সম্বন্ধে ভালোভাবে করে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যে অ্যাডজেক্টিভ অর্থাৎ যে অ্যাডজেক্টিভ যেখানে বুঝতে পারে ঠিক সেই স্থানে পার্টিসিপল বুঝতে পারে। পার্টিসিপল মূলত তিন প্রকার। পার্টিসিপল মূলত তিন প্রকার। প্রথমত প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং একটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল নামে পার্টিসিপল রয়েছে। তো প্রথমত প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি বসে যা কাজ করে পার্টিসিপল এডজেক্টিভের মতো। অর্থাৎ যে একটি বাক্যে এডজেক্টিভ মূলত যে কোনো শব্দের যে দোষগুণ অবস্থা বোঝায় সেই এডজেক্টিভ এর মতো কাজ করবে এই ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি, এই ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল। একটা পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল একটা নিয়ম হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর পরে ভি থ্রি বসবে। অর্থাৎ হ্যাভিং এর পরে যদি ভি থ্রি বসে, এটা মূলত সবসময় বসে, এটা একটা রুলস। হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত কোনো যে ওয়ার্ড থাকে সেটা পারফেক্ট পার্টিসিপলে চলে যাবে। পারফেক্ট পার্টিসিপল আলোচনাটি বিস্তারিত করার লক্ষ্যে প্রেজেন্ট পার্টিসিপল এর আলোচনাটি থাকছে শেষে। অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল আমাদের শেষে থাকবে। চলো প্রথমে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের বিষয়টি ধরার মাধ্যমে ক্লিয়ার হয়। প্রথমত পাস্ট পার্টিসিপল, এটি হলো নন ফিনিট ভার্ব। অর্থাৎ ভার্বের দুইটা ফর্ম, এটা হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। এটা হচ্ছে নন ফিনিট ভার্ব যা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে দেখতে পারি আই ডোন্ট ওয়ান্ট টু গেট দিস ব্রোকেন মোবাইল। অর্থাৎ এখানে যে ব্রোকেন ওয়ার্ডটা আছে এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। কারণ কি এই অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে? নাউনকে বেশিরভাগ ক্ষেত্রে মডিফাই করে। মোবাইল একটা নাউন, যার কারণে এই নাউনকে মডিফাই করছে ব্রোকেন। অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু গেট পেতে দিস ব্রোকেন মোবাইল, এই ভাঙ্গা মোবাইল আমি পেতে চাই না বা নিতে চাই না। এই কারণে এই ব্রোকেন ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ যা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি টু বা পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। অর্থাৎ এই ব্রোকেন ওয়ার্ডটা একটা পাস্ট পার্টিসিপল। দুই নম্বরে আসি আমরা, দ্য গার্ল ড্রেসড ইন ব্লু কালার ইজ মাই কাজিন। অর্থাৎ এই যে এখানে দ্য গার্ল ড্রেসড, এটা হচ্ছে একটা পোস্ট মডিফাই হিসেবে বলছে। কারণ পিছনে বসে এবং কাকে মডিফাই করছে? দ্য গার্লকে। দ্য গার্ল, এই মেয়েটি ড্রেসড ইন ব্লু কালার মানে নীল কাপড় পরিহিত, ইজ মাই কাজিন আমার চাচাতো বোন বা ভাই। কাজিন মানে যে কোনো কিছু বোঝায়। অর্থাৎ এই ড্রেসড ওয়ার্ডটা এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। তিন নম্বরে আসি যে দ্য বয়েলড ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্কিং। এই দ্য বয়েলড ওয়াটার অর্থাৎ এটা আবার প্রি মডিফাই হিসেবে বলছে দ্য বয়েলড ওয়াটার। ওয়াটার একটা কি নাউন, নাউনের আগে বসে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ বয়েলড নাউনকে মডিফাই করছে দ্য বয়েলড ওয়াটার, এই ফুটন্ত পানি, ইজ সেফ নিরাপদ, ফর ড্রিঙ্কিং পান করার জন্য নিরাপদ। ওর বাক্য দেখো ব্রোকেন, ড্রেসড, বয়েল যথাক্রমে থাকে মোবাইল, দ্য গার্ল এবং ওয়াটারকে মডিফাই করেছে যেগুলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল দুইটাই। অজানা ভাবে আসি, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত ইডি, আইএল, এন এই দ্বারা শেষ হয়। অর্থাৎ এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ গুলো অর্থাৎ যেটা ভার্ব ভি টু ফর্ম এগুলো শেষে ইডি, আইএল, ই ডাবল এন এই মানে প্রিফিক্স গুলা যুক্ত থাকে। দুই নম্বর, তারপরে বলছে কনজাংশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের যে তিন নং ফর্ম অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি, এই তিনটা ফর্ম কে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্মটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। সকল প্যাসিভ ভয়েসে বি ভার্ব পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হিসেবে কাজ করে। সরি, তারপর দেখো সকল প্যাসিভ ভয়েসে বি ভার্ব পরবর্তী ভার্ব অর্থাৎ বি ভার্ব এমিজার ওয়ার্ডস যে ভার্বগুলো আছে এই পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এক্সাম্পল যদি দেখতে পারি দ্য ফুড ইজ ইটেন অর্থাৎ এটা একটা প্যাসিভ সেন্টেন্স। কারণ কি আছে এখানে দেখো বাই আছে এবং এর সাবজেক্টটা বস্তুবাচক আছে। দিস ফুড ইজ ইটেন বাই দেম মানে এই খাবারটি তারা খেয়েছিল। এখানে যে খেয়েছিল সেটা হচ্ছে বাই দেম, তাদের দ্বারা খাওয়া হয়েছিল, তারা খেয়েছিল। দুই নম্বর হচ্ছে দিস ফুড ওয়াজ ইটেন বাই দেম, তারপর হচ্ছে দিস ফুড উইল বি ইটেন বাই দেম। হচ্ছে তিন সেন্টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, ফিউচার আছে। এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স এবং ভি ভার্ব এখানে ইজ ওয়াজ উইল আছে, যেগুলোর পরে তিনটাই ভি থ্রি আছে। দেখো ইট, ইটেন, 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 এই তিনটা হচ্ছে কি তোমার পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা আসবো পারফেক্ট পার্টিসিপল। এবার একটা নিয়ম সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিডিও। দেখো
হ্যাভিং এর পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল হলে তা ভি থ্রি পাস্ট পার্টিসিপল হয়, যার দ্বারা অতীতে কোনো কাজ সম্পূর্ণ বা কমপ্লিট হওয়াকে বোঝায়। অর্থাৎ হ্যাভিং এর পরে যদি ভি থ্রি বসে সেটা অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, এবং এরপরে একটা কিছু একটা তুমি পাস্ট টেন্স বসবে। দেখো তোমরা স্ট্রাকচার দেখতে বুঝতে পারবা। স্ট্রাকচারে বলা হয়েছে হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন, অর্থাৎ হ্যাভিং এর পরে একটা ভি থ্রি ওয়ার্ড বসবে প্লাস এক্সটেনশন বসবে, তারপরে কমা বসবে, দেন দেন একটা পাস্ট টেন্স বসবে। এই এই হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন দ্বারা বোঝানো হয়েছে যে এই কাজটা সম্পূর্ণ হইলো, দেন কমা, তারপরে হচ্ছে একটা ফার্স্ট টেন্স এই কথা বলা হয়েছে। এক্সাম্পল হিসেবে দেখবি বুঝতে পারবা হ্যাভিং গন দেয়ার, সেখানে গিয়ে, এই যে এখানে গো এন্ড গান হচ্ছে ভিতরি প্রবলেম, এর উপরে কি ভিতরি আছে, হ্যাভিং গন দেয়ার আই বিকাম অ্যাস্ট্রোনাইজড, আই বিকাম অ্যাস্ট্রোনাইজড মানে কি আমি অবাক হয়েছিলাম, বা আই বিকাম শকড আমি শক হয়েছিলাম, অর্থাৎ সেখানে গিয়ে আমি অবাক হয়েছিলাম। তারপরে হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার, আমি এই যে ফাউন্ড, দেখো ফাইন্ড এর ভিতরি ফর্ম হচ্ছে ফাউন্ড। হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার, আমি আমার পুরনো ছবি পেয়ে বা পাওয়ায় আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম বা খুশি হয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ হ্যাভিং এর পরে ভিত্তিত্ব ওয়ার্ড বসে এবং তার মানে একটা পাস্ট টেন্স বসবে, অর্থাৎ হ্যাভিং এর পরে ভিত্তিত্ব ওয়ার্ড বসলে সেটা পারফেক্ট পার্টিসিপল হিসেবে গণ্য হবে। তারপরে হবে হ্যাভিং ফাউন্ড ইটস মাদার দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি। তোমার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে এখানে হ্যাভিং ফাউন্ড ইটস মাদার, ইটস দিয়ে তো কোনো বস্তুর বিষয় বোঝায়, ইটের পরে আসলে ইট কেন এখানে প্রণয়ন ব্যবহৃত হলো, বস্তুর তো কোনো মা থাকতে পারে না। ঠিক আছে, যেমন মোবাইলের পর তো মোবাইলে তো মা থাকতে পারে, তাই না? এর হচ্ছে হ্যাভিং ফ্রম ইটস মাদার, ইটস এর আগে মনে হচ্ছে বলতো ইটস প্রনাউন্সে বসছে দ্য চাইল্ড, অর্থাৎ একটা শিশুর প্রনাউন সবসময় ইটস হিসেবে ব্যবহার করা হয়, বা ইংলিশে মানে শিশুর প্রনাউনকে ইটস হিসেবে ধরা হয়, এই জন্য বলছে হ্যাভিং ফাউন্ড, ফাইন্ড এখানে ভিতরি বসছে না, হ্যাভিং এর পরে ভিতরি, হ্যাভিং ফাউন্ড ইটস মাদার দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি, অর্থাৎ এখানে ফাউন্ডটা কি হবে, এই ফাউন্ড ওয়ার্ডটা হবে ভি3, যেটা আমাদের পারফেক্ট পার্টিসিপল হিসেবে গণ্য করা যায়। লক্ষণীয় যদি আমরা দেখতে পাবো যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হলেই কেবল তা পারফেক্ট পার্টিসিপল হয়। সুতরাং উপরে দুটি বাক্যে এই যে গান আছে এবং ফাউন্ড আছে এগুলা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে আছে অজানা কথায়। অজানা কথা হলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু অতীতে সম্পন্ন হওয়া কাজকে বোঝায়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বোঝায় যে কোনো কাজটা অতীতে সম্পূর্ণ হয়ে গেছে, সেজন্য পরবর্তী সেন্টেন্স হবে পাস্ট টেন্সে হয়। এখানে দেখো তো কি বলছে, হ্যাভিং ফাউন্ড ইটস মাদার, সে তার মাকে খুঁজে পেয়ে, মানে তার মাকে খুঁজে পেয়ে গেছে। দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি, মানে শিশুটি খুব খুশি হয়েছিল। তার মানে এই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে, তার মাকে আগে খুঁজে পাইছে, দেন সে কি হয়েছে, দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি, তারপরে সে খুশি হয়েছে। অর্থাৎ এখানে এখানে দুইটা মতো সেন্টেন্স থাকবে, প্রথমে তারা উত্তর কোনো কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে তার পরেরটা ঘটছে, দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি, তারপর শিশুটি খুশি হয়েছিল। এরপরে আমরা আসলে দেখবো যে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইনযুক্ত শব্দ যা এজেন্ট হিসেবে বাক্যে বসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পার্টিসিপল মতো আইনযুক্ত ওয়ার্ড হয়, তবে জিরান্ড কিন্তু আইনযুক্ত ওয়ার্ড হয়। এইটার মধ্যে মানে কিছু পার্থক্য আছে, যেটা পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে। তোমরা যদি এই চ্যানেলে যুক্ত থাকো তাহলে পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে ক্লিয়ার করবো, এটা একটা ভিডিও করবো, তোমরা সেখান থেকে দেখতে পারবা। সুতরাং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো বাক্যের প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থান, অর্থাৎ একটি বাক্যে কোথায় প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। এক নম্বর দেখো নাউনের পূর্বে মডিফায়ার হিসেবে এজেক্টিভ বুঝতে হবে, অর্থাৎ নাউনের পূর্বে মডিফায়ার, অর্থাৎ পূর্বে বসবে নাকি আমি প্রি মডিফায়ার, অর্থাৎ এখানে এজেক্টিভটা আমরা প্রি মডিফায়ার বলতে পারি। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখো, উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আই স আ ওয়াকিং ম্যান, আই স আ ওয়াকিং ম্যান, আমি একটা হেঁটে চলা মানুষকে দেখেছিলাম। এইখানে দেখো এইখানে ম্যান হচ্ছে একটা নাউন এবং তার আগে ওয়াকিং, ওয়াকিংটা এজেক্টিভ, কারণ এখানে ওয়াকিংটা ম্যানকে মডিফাই করছে। আই স ওয়াকিং তোমারটা কিন্তু একটা অসম্পূর্ণ, বা বাংলা হিসেবে বলে আমরা আকাঙ্ক্ষা থেকে যায়। আই স ওয়াকিং আমি হাঁটা দিচ্ছি, কেমন হচ্ছে ম্যান, তাহলে কার হাঁটা দিচ্ছি মানুষের। আই স ওয়াকিং ম্যান আমি কি হেঁটে চলা মানুষকে দেখছি, অর্থাৎ এই ওয়াকিংটা এখানে কাকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে। তার মানে এখানে ওয়াকিংটা একটা অ্যাডজেক্টিভ এবং সেটা আমরা অ্যাডজেক্টিভ যেহেতু, তার মানে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ধরতে পারবো। তারপর দেখো নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, অর্থাৎ এই যে পাপিয়া একটি গায়ক পাখি। এই যে নাইটিঙ্গেল ইজ এ বার্ড যদি আমরা বলি সেটা কিন্তু বাক্যটা ঠিক আছে, বাট এ সিঙ্গিং বার্ড কেমন বার্ড, গায়ক পাখি, অর্থাৎ তার মানে এখানে এই যে সিঙ্গিং ওয়ার্ডটা আছে এটা অ্যাডজেক্টিভ যেটা বার্ডকে মডিফাই করছে, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আ বার্কিং ডগ ইজ এ সেলডম বিটস, এই কথাটা মূলত, এই কথাটা বাংলা মানে হচ্ছে যে হেলফুল করে কোনো কম কামড়ায়। এটা যদিও এটা মিনিং, তবে এটা একটা ভাবার্থক অর্থ আছে যে আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে অনেক বড় হিসেবে রিপ্রেজেন্ট করে বা নিজেকে অনেক বড় মনে করে। যেমন একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি, তেমন এই যে মানুষগুলো আছে। এরপরে দেখো লক্ষণীয়,
উপরের তিনটি বাক্যতে ওয়াকিং, সিঙ্গিং, বার্কিং পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা শব্দগুলো যথাক্রমে নাউন। এই যে মেন, বার্ড, ডগ এই পূর্বে মডিফায়ার বা এডজেক্টিভ হিসেবে বসেছে। ঠিক আছে, শর্টকাটটা লক্ষ্য করতে পারো যেখানে বলছে আর্টিকেল প্লাস ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল প্লাস নাউন বসে, অর্থাৎ এটা একটা রুলস যেখানে আর্টিকেল বসবে এ এন দা প্লাস এর মধ্যে একটা আইনযুক্ত ওয়ার্ড বসবে এবং তারপর নাউন বসবে এবং সেই আইনযুক্ত ওয়ার্ডটা পরের নাউনটিকে মডিফাই করবে। এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ব্যতিক্রম হিসেবে দেওয়া আছে আর্টিকেল প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ড হবে যখন নাউনটি কম্পাউন্ড হবে। একটা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিংটা জিরান্ট এবং তারপরে দেখো ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিংটা মেশিন, এখানে ওয়াশিংটা জিরান্ট। এই দুটোর মধ্যে মূলত জিরান্ট হওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে কিছু কারণ বলতেছি শোনো। এই যে ওয়াকিং স্টিক, এখানে স্টিকটা হচ্ছে একটা বুঝতেবাচক জিনিস, যেটা যদি আমরা এখানে বলতে পারি স্টিক ইজ ওয়াকিং, অর্থাৎ লাঠি কিন্তু একাকে হাঁটতে পারে না। অ্যান্সার নো হলে সেটা হবে জিরান্ট, অ্যান্সার ইয়েস হলে পার্টিসিপল হবে। যেহেতু অ্যান্সার এখানে নো, কারণ স্টিক একটা বুঝতেবাচক জিনিস, তার কারণে এ ওয়াকিং মানে একা একা চলাচল বা মুভ করতে পারে না, সেই কারণে এটা হবে জিরান্ট। এরপর দেখো ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, মেশিন কি করতে পারে না, যে একা একা ওয়াশ করতে পারে না, এটাকে অন করার লাগে, তার মানে এটা একটা বুঝতে পারছি যেটা অ্যান্সার নো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে জিরান্ট। 2 নম্বর রুলসটা হচ্ছে অবজেক্ট। 2 নম্বর দেখো অবজেক্ট নাউন নাউন ফ্রেজ বা পড়ানোর পরে পোস্ট মডিফায়ার এডজেক্টিভ হিসেবে পার্টিসিপল করছে। ফর এক্সাম্পল দেখো যে আই স দ্য ম্যান ওয়াকিং, অর্থাৎ এই যে এখানে আই স দ্য ম্যান এই সেন্টেন্সটা পুরোপুরি, বাট ওয়াকিং এখানে একটা এক্সট্রা ওয়ার্ড যে ওয়াকিংটাকে মডিফাই করছে, দ্য ম্যানকে মডিফাই করছে কি পোস্ট মডিফায়ার হিসেবে, কারণ এটা পিছনে বসছে। উই নোটিসড দ্য গার্ল টকিং, আমি মেয়েটিকে কথা বলতে লক্ষ্য করছিলাম, এখানে উই নোটিস দ্য গার্ল, সেন্টেন্স কমপ্লিটেড, বাট এই যে টকিং একটা এক্সট্রা ওয়ার্ড, এটা কাকে মডিফাই করছে, দ্য গার্লকে মডিফাই করছে। লক্ষণীয় দেখো উপরে দুটি বাক্যতে ওয়াকিং টকিং পার্টিসিপল ব্যবহৃত হয়েছে কেননা শব্দ তোমার অবজেক্ট দ্য ম্যান দ্য গার্লের পরে পোস্ট মডিফাই হিসেবে এডজেক্টিভ হিসেবে বসেছে, যার কারণে এটাকে আমরা পার্টিসিপল বলতে পারবো। শর্টকাটটা দেখো ডিটারমিনার আর্টিকেল প্লাস অবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। ঠিক আছে, এই যে ডিটারমিনার, অর্থাৎ এই ডিটারমিনার আর্টিকেলকে বোঝাচ্ছে প্লাস অবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে এই শেষের যে আইএনজি ওয়ার্ডটা থাকবে সেটাকে কি বলবো, পার্টিসিপল বলবো। ঠিক আছে, 3 নম্বরে আসো যে ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্ব মূলত দুই প্রকার, সেটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এই যে ইনট্রানজিটিভ ভার্বের উপরে পার্টিসিপল বসে। ফর এক্সাম্পল দ্য গার্ল এন্টার্ড দ্য রুম স্মাইলিং, এই যে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম, মেয়েটি রুমে প্রবেশ করলো স্মাইলিং মানে হাসতে হাসতে। 2 নম্বর দেখো যে সি ওয়েন্ট এওয়ে, সে দূরে গিয়েছিল, ডান্সিং সে নাচতে নাচতে চলে গেল, অর্থাৎ এই যে দুটা সেন্টেন্স এখানে দ্য গার্ল এন্টার দ্য রুম, সি ওয়েন্ট এওয়ে ডান্সিং, অর্থাৎ সে হাসতে হাসতে নাচতে নাচতে, এই যে ওয়ার্ড গুলো থাকলে সেটা পার্টিসিপল হবে, কেননা এইখানে ওয়েন্ট এবং ইন্টার দুটো কি ভাব ইন্টারজেটিভ ভার্ব। লক্ষণে যে দেখো উপরে দুটি বাক্যতে স্মাইলিং ডান্সিং পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা শব্দক্রমে ইন্টারজেটিভ ভার্ব ইন্টার এবং ওয়েন্টের পরে বসেছে। অর্থাৎ এই দুটো ওয়ার্ড হচ্ছে এক্সট্রা, যেটা মানে অর্থ হচ্ছে যে হাসতে হাসতে নাচতে নাচতে, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। ইন্টারজেটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে পার্টিসিপল হয়, এটা একটা রুলস বলতে পারবো। ওয়ান কাইন্ড অফ ইন্টারজেটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা পার্টিসিপল হবে যদি কোনো ওয়ার্ডের অর্থ দ্বিরুক্তিমূলক হয়। ওই যে বললাম হাসতে হাসতে নাচতে নাচতে বলতে বলতে শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, পার্টিসিপল হবে। 4 নম্বরে দেখো 4 নম্বর হইতেছে যে নাউন অথবা নাউন ফ্রেজের মডিফায়ার হিসেবে, নাউন অথবা নাউন ফ্রেজের মডিফায়ার মানে কোনো নাউন বা নাউন ফ্রেজ যদি কোনো ওয়ার্ডকে মডিফাই করে বা তাদের মডিফায়ার হিসেবে পার্টিসিপল বলছে, এই ধরনের পার্টিসিপল গুলোকে এই ধরনের পার্টিসিপল ফ্রেজ গুলো অনেক সময় কমার মাঝখানে থাকে। উদাহরণ হিসেবে দেখো হিয়ারিং দ্য নয়েজ দ্য চাইল্ড ওয়েক আপ, মানে শব্দ শুনে দ্য চাইল্ড ওয়েক আপ, শিশুটি জেগে উঠেছিল। কি বলছে রাইডিং অন আ হর্স হি ওয়েন্ট টু আ ডিস্টেন্ট প্লেস, ঘোড়ায় চড়ে সে দূরবর্তী স্থানে গিয়েছিল। এই যে এখানে নাউন বা নাউন ফ্রেজ গুলো আছে, এই যে হিয়ারিং দ্য নয়েজ, রাইডিং অন আ হাউস, তারপর ক্লোজিং দ্য ডোর, এগুলো হচ্ছে একটা ফ্রেজ, এগুলো কাকে মডিফাই করছে, এই যে সেন্টেন্সটাকে মডিফাই করছে। অর্থাৎ এই জিনিসগুলো লক্ষণের বিষয়টা দেখো উপরে 3টি বাক্যে হিয়ারিং রাইডিং ক্লোজিং পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই 3 ওয়ার্ড হিয়ারিং রাইজিং এবং ক্লোজিং এগুলো পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, যা পরবর্তী নাউনকে মডিফাই করছে। অর্থাৎ এই যে রাইডিং অন দা, কি বলছে, এই যে রাইডিং অন দা
হর্স। তারপর হচ্ছে ক্লোজিং অন দ্য ডোর, এই যে ক্লোজিং দ্য ডোরকে মডিফাই করছে, রাইডিং হর্সকে মডিফাই করছে, হিয়ারিং নয়েজকে মডিফাই করছে। এই তিনটা জিনিসকে মডিফাই করছে, তার কারণে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত করছে। এবং এগুলো দুটো মূলত নাউন বা নাউন ফ্রেজের মডিফাই হিসেবে এখানে বসছে। এরপরে দেখো বাংলা অর্থ বুঝে পার্টিসিপল নির্ণয়। কি অর্থ বুঝে? বাংলা অর্থ বুঝে কি পার্টিসিপল নির্ণয়। দেখো পার্টিসিপল সবাই চলমান, চলমান গুলোকে নিশ্চয় ইয়া করে ইঙ্গিত করে, অর্থাৎ পার্টিসিপলটাকে চলমান গুলোকে ইঙ্গিত করে। উদাহরণ হিসেবে আই স দ্য ম্যান সিঙ্গিং, মানুষটি আমি গান গাইতে দেখেছি। অর্থাৎ এটা পার্টিসিপল কারণে দেখো যে দ্য ম্যান ইজ সিঙ্গিং যদি আমরা লিখি তাহলে সেটা ট্রু হবে, কারণ মানুষটি গান গাচ্ছে, এটা একটা সত্য এবং এটা মানে চলমান জিনিসকে ইঙ্গিত করে। অর্থাৎ মানুষটি গান গাইতে দেখেছেন, তার মানে আমি যখন দেখেছিলাম তখন মানুষটির গান গাওয়ার কাজ চলমান ছিল, অর্থাৎ মানুষটি গান গাচ্ছিল। অজানা কথা, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল এডজেক্টিভ হয়। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। তো কন্টিনিউয়াস টেন্স মানে কি? যে কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে, এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা সবসময় কি পার্টিসিপল অথবা এডজেক্টিভ হবে। তোমার পার্টিসিপল থাকবে তার মানে তোমরা পার্টিসিপল দেবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সটা যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা থাকবে সেটা পার্টিসিপল হবে। দুই নম্বর দেখো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এর বাড়তি অংশ সহ তা পার্টিসিপল ফ্রেজ হয়। অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি থাকার পরে যদি কিছু অতিরিক্ত ওয়ার্ড থাকে সেটাকে আমরা মূলত ফ্রেজ বলি পুরোটাকে, এই ফ্রেজটাও কি হবে? পার্টিসিপল ফ্রেজ হবে। এই উদাহরণ হিসেবে দেখো যে হিয়ারিং দ্য নয়েজ দ্য চাইল্ড ওয়েক আপ, এই যে এখানে হিয়ারিং, ঠিক আছে, হিয়ারিংটা এখানে মূলত কি পার্টিসিপল, এবং এই যে পার্টিসিপলের সাথে কি দ্য নয়েজটা আছে এটাকে পুরোটাকে বলবো পার্টিসিপল ফ্রেজ। তারপরে দেখো হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার, এখানে হ্যাভিংটা হচ্ছে কি? হ্যাভিংটা হচ্ছে তোমার পার্টিসিপল, তার সাথে যে আছে ফাউন্ড মাই ওল্ড পিকচার, এই ওয়ার্ডগুলো সহ পুরো লাইনটাকে বলবো আমরা কি? ফ্রেজ। অর্থাৎ উল্লেখ্য যে এখানে আন্ডারলাইন করা অংশগুলো পার্টিসিপল ফ্রেজ হবে। যেমন তুমি গণ প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। দেখো ব্যক্তির গুণাবলী, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি প্রকাশে পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু কোনো বিষয়বস্তু গুণাবলী অর্থে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কথাটা বুঝি না? উদাহরণ হিসেবে দেখো হি ইজ বোর্ড, সে বিরক্ত, এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল কারণে কি বলছে? এখানে একটা সে তার অনুভূতি বোঝাচ্ছে, কারণ সে কি বিরক্ত। কিন্তু দ্য সিচুয়েশন ইজ বোরিং, পরিস্থিতি বিরক্তকর, এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কি বলছে? এটা হচ্ছে বিষয়বস্তু, কারণ এই যে দ্য সিচুয়েশন এটা হচ্ছে কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, এটা একটা বস্তু, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এখানে ছিল এটা ব্যক্তি, এই জন্য পাস্ট পার্টিসিপল। এখানে বলছে যে ব্যক্তির গুণাবলী, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু কোনো বস্তুর এখানে কোনো বস্তু, এটা মনে রাখবা, কোনো বস্তুর গুণাবলী প্রকাশে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এই যে দ্য সিচুয়েশন ইজ বোরিং, এটা হচ্ছে বস্তু, এটা প্রেজেন্ট পার্টিসিপল। হি সিমড ইমপ্রেসড, তাকে বিব্রত মনে হলো, এটাকে দেখো ব্যক্তিরে মনে রাখবে, এটা কি? ব্যক্তি। হি সিম ইমপ্রেসড, তাকে কি হলো? বিব্রত মনে হলো, এটা পাস্ট পার্টিসিপল, কারণ এটা ব্যক্তি বোঝাচ্ছে। দিস ইজ ইমপ্রেসিং সিচুয়েশন, এই যে দিস ইজ বলতে কি বোঝাচ্ছে এখানে? এই যে একটা বস্তু, এই কারণ সিচুয়েশনকে মিন করছে। দিস ইজ দ্য সিচুয়েশন ইমপ্রেসিং, অর্থাৎ এটা একটি বিব্রতিকর পরিস্থিতি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এরপরে চলে আসলাম আমাদের একটা কোর্স চালু আছে তোমাদের জন্য, তোমরা চাইলে কোর্সটিতে ইনভলভ হতে পারো। এখানে তোমাদের প্রতিটা কোর্সে বা ইংলিশের A to Z এখানে আলোচনা করা হবে। তোমরা জাস্ট ভর্তি হবে এবং ইংলিশে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্লাস দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা জাস্ট এখানে কোর্সটি অনেক কম, মাত্র 500 টাকা। এটা তোমাদের একবারে পুরো বই শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। এই কোর্সে কি কি থাকবে দেখো, প্রথম পত্রের সিলেবাস যুক্ত সকল লেসনে বাংলা অনুবাদ, অর্থাৎ তোমার প্রথম পত্রের যে লেসন গুলো আছে, ইউনিটগুলো আছে, এইগুলোর সিলেবাসে যেগুলো আছে সবগুলোর A to Z বাংলা ধরতে হবে, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে এবং কি গ্রামাটিক্যাল তোমার যে জটিলতা আছে সেটাকে তোমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবং তোমার প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তুমি তোমার পেসেজ থেকে কিভাবে লিখতে পারবে সেটা তুমি এই ইয়াগুলো করলে বুঝতে পারবে। 2 নম্বর দেখো প্রথম পত্রের রিটার্ন পার্ট লেখার কৌশল কিভাবে মুখস্থ না করে নিজে নিজে লেখা যায় তার নমুনা। অর্থাৎ তোমরা রাইটিং পার্টকে অনেকটা ভয় করো, তোমরা রাইটিং পার্টের প্রতিটা যে টপিক আছে, গ্রামার, প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো এবং লেটার, ইমেল যা বলো, তোমরা সবকিছু মুখস্থ করা ট্রাই করো। কিন্তু এগুলো লেখার সহজ কিছু কৌশল আছে এবং তোমরা কিভাবে শুরু থেকে প্রথম থেকে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার করে তোমার 9-10 ইন্টারমিডিয়েট সবকিছু তোমরা কভার করতে পারবা, সেই ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে শেখানো হবে। এবং কিভাবে তোমরা সহজেই যেন খুব বেশি মার্ক পাওয়া যায় সেই কৌশলটা তোমাদের এখানে শেখানো হবে। এবং যে দ্বিতীয় পত্রের সকল গ্রামার টপিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রত্যেক টপিক শেষে পরীক্ষা। তোমার যে গ্রামার টপিক আছে, এই যে তোমার টেন্স আছে, জিরার পার্টিসিপল, A to Z টপিক তোমাকে এখানে ভালোভাবে সবকিছু শেখানো হবে। প্রথমত বিস্তৃত আলোচনা করা হবে, পরে গ্রামারের সকল
নিয়ে উদাহরণ নিয়ে আলোচনা করা হবে এবং শেষে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় পত্রে রিটেন পার্ট মুখস্থ করে লেখার কৌশল, অর্থাৎ দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের রিটেন পার্ট রয়েছে। এই রিটেন পার্ট কিভাবে তোমরা মুখস্থ না করে, অর্থাৎ তুমি জাস্ট পড়ে যাবা বা কৌশলটা শিখবা, তুমি জাস্ট পরীক্ষা হলে লিখে দিয়ে আসবা, তোমার বাকি ফ্রেন্ড গুলো জাস্ট মুখস্থ লিখবে, তুমি জাস্ট একা একা লিখে দিয়ে আসবা। তারপর দেখো প্রতি 4 ক্লাস পর পর মাসিক পরীক্ষা, অর্থাৎ প্রতিটা চারটা ক্লাস পর পর পরীক্ষা হবে এবং প্রতি মাস শেষে পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে শুধু কোর্স ফি মাত্র 500 টাকা, ভর্তি তোমরা এই নাম্বারে কল করতে পারো। এই যে এই নাম্বারে কল করো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।